দেশকে অস্থিতিশীল করতে হাসিনা কামালের নতুন ষড়যন্ত্র ফাঁস। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার পতন ও পলায়ন নিজের হাতেই তৈরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশকে অস্থিতিশীল করতে হাসিনা কামালের নতুন ষড়যন্ত্র ফাঁস। দেশের রাজধানীতে যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, সেখানে সরকারের বর্তমান পরিস্থিতি এমন যে ঢাকার বাসিন্দারা রাতে ঘুমাতে পারছেন না। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক দাবির আদায় এবং আন্দোলন শুরু হয়েছে, যা দিন দিন বেড়েই চলেছে। কিছু সমস্যার সমাধান হতে না হতেই নতুন কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এসব দাবির আন্দোলন একের পর এক চলতে থাকায় জনজীবনে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে আর অপরাধের মাত্রাও বাড়ছে। এ ধরনের পরিস্থিতি তৈরি করার পেছনে রয়েছে পরাজিত রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখেছে, আওয়ামী লীগের সহযোগীদের কিছু সদস্য দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ দলীয় হাজারো নেতাকর্মী ভারতে পালিয়েছেন এবং অধিকাংশ কলকাতায় অবস্থান করছেন, যেখানে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নানা ধরনের পরিকল্পনা করছে। এইসব ষড়যন্ত্রের মাধ্যমে তারা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল এবং লিফলেট বিতরণের মতো কর্মসূচি প্রকাশিত হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল করে এক ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এইসব কাজে পুলিশ কর্মকর্তারাও জড়িত বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে এইসব ঘটনার সম্পর্কে জানা গেছে। দেশের রাজনৈতিক স্বার্থে একাধিকবার ক্ষমতায় আসার চেষ্টা করলেও দেশের স্বার্থ রক্ষার কথা চিন্তা করে কখনো এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পূর্ণ হতে যাচ্ছে এবং ঈদের আগে গার্মেন্টস সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দিকে যাচ্ছে, যাতে অন্তর্বর্তীকালীন সরকার পতনের চেষ্টা করা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তায় এসব পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা এসব শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়া রাজারবাগ পুলিশ লাইনে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা বিদ্রোহ শুরু করেছিল, যা পরে আনসার সদস্যদের বিদ্রোহে রূপ নেয়। এদের উদ্দেশ্য ছিল নতুন সরকারকে বিপদে ফেলা এবং সচিবালয় ঘেরাও করা। এভাবে একে একে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয় এবং রাস্তা অবরোধ করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে দেশব্যাপী প্রায় 200টি আন্দোলন ঘটেছে, যার ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার বারবার জানিয়েছে, এসব আন্দোলনের সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত। শেখ হাসিনার পতন ও পলায়ন নিজের হাতেই তৈরি। বাংলাদেশে কয়েক সপ্তাহের প্রবল সরকার বিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 5 আগস্ট পদত্যাগ করে ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনে শত শত ছাত্র জনতা নিহত হওয়ার পরেও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন শেখ হাসিনা। বিক্ষোভকারী ছাত্ররা প্রথমে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কার করার ও পরবর্তীতে তার পদত্যাগের 1 দফা দাবিতে অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পরাজয় মেনে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে। তার এই পরিণতি তার নিজের অর্জনেরই ফল বলে মনে করেন বিশ্লেষকরা। আল জাজিরায় বিশ্লেষণের বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ছাত্রদের প্রবল বিক্ষোভের মুখেও শেখ হাসিনা কোনো আপোষ করতে রাজি ছিলেন না। তিনি বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় সহিংসতার ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন। সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া বিশেষ সুবিধাভোগী শ্রেণীর সাথে সম্পর্ক গড়ে তোলার কারণে দেশের সাধারণ মানুষের সাথে শেখ হাসিনার সরকারের কোনো সম্পর্ক ছিল না, বরং অনেক আগেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল সরকার। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন যে তিনি হারিয়ে ফেলছেন, সেই সম্পর্কে সম্ভবত কোনো ধারণাই ছিল না শেখ হাসিনার। তবে একেবারে শেষ মুহূর্তে তার বোধহয় ঘটলেও তখন ক্ষমতা থেকে সরে দাঁড়ানো ও দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া
সামনে আর কোনো পথ খোলা ছিল না। তার সরকারের 16 বছরের শাসনের লজ্জাজনক অবসান একদিকে বিশ্বব্যাপী স্বৈরশাসকদের করুণ পরিণতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে, অন্যদিকে একটি জাতির মোহভঙ্গ হওয়া যুব সমাজের ইচ্ছাশক্তি যে কতটা প্রবল হতে পারে তার প্রমাণও শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে আবার নতুন করে দেখা গেল। পরিহাসের বিষয় 2008 সালের সাধারণ নির্বাচন সামনে রেখে নির্বাসন থেকে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। বাংলাদেশের যুব সমাজের সমর্থন পেয়ে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। সরকার গঠন করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ হাসিনা। তবে তার সরকারের প্রথম মেয়াদে যুব সমাজের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও বিতর্কিত বিচার করেন। এ সময় অনেক বিরোধী নেতাকে মৃত্যুদণ্ড দিয়ে তা দ্রুতই কার্যকর করা হয়, অথচ নিজের দলের একই অভিযোগে অভিযুক্ত নেতাদেরকে তিনি রক্ষা করেছেন। 2013 সালে ঢাকায় হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ভণ্ডুল করতে নির্মম দমন অভিযান চালায় সরকার। এতে অসংখ্য মাদ্রাসা ছাত্র প্রাণ হারান। পিছনের দিকে তাকালে দেখা যায় সেটা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটি সতর্ক বার্তা। কিন্তু তার সত্ত্বেও এদেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রেখে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকেই সমর্থন দিতে থাকে, কারণ তিনি মানুষকে দেশে নতুন নতুন বৃহৎ অবকাঠামো তৈরি এবং ঘরে ঘরে চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেখ হাসিনা তার পারিবারিক ট্র্যাজেডি ও তার নিজের ওপর হামলার ঘটনার ইস্যুগুলোকে কাজে লাগানোর বা ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করেননি। 1975 সালে এক সামরিক অভ্যুত্থানে তার পিতা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্য সদস্যরা নিহত হন। এসব ইস্যুকে তিনি মানুষের সামনে তুলে ধরে কান্নায় ভেঙে পড়তেন। তার এই কান্না মানুষের হৃদয়ে নাড়া দিত এবং তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে সমর্থন জানাতেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীকে এদেশের যেসব মানুষ সহযোগিতা করেছে তাদেরকেই রাজাকার হিসেবে অভিহিত করা হয়। শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সর্বদাই এই ইস্যুটিকে তার বিরোধী রাজনৈতিক দল ও নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। তিনি বক্তব্য দেওয়ার সময় প্রায় সময়ই তাদেরকে রাজাকারের বংশধর বলে গালি দিতেন। বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সিস্টেম বাতিলের দাবিতে আন্দোলন শুরু করলে আন্দোলনকারীদেরকে তিনি রাজাকারের সন্তান আখ্যা দিলে তা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, কিন্তু তিনি তা করতে মোটেই ইচ্ছুক ছিলেন না। এমনকি তার মন্তব্য যে শিক্ষার্থীদের মনে আঘাত দিয়েছে সে কথাটিও স্বীকার করতে চাননি শেখ হাসিনা। জনগণ কি চায় তা শুনতে বা জানতে শেখ হাসিনার অস্বীকৃত তার দীর্ঘদিনের সুদৃঢ় রাজনৈতিক বিশ্বাসেরই অংশ। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে তিনি নিজেকেও সকল কিছুর ঊর্ধ্বে রেখে একজন দেবীর মতো ও গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে বিবেচনা করতেন। শেখ হাসিনা কোনো বিষয়ে আপোষ করাটাকে মারাত্মক দুর্বলতার চিহ্ন হিসেবেই মনে করতেন। গত 15 বছর ধরে একটানা ক্ষমতায় থেকে তিনি নিজের আপোষহীন ব্যক্তিত্ব গড়ে তুলেছেন বলে মনে করতেন। কাজেই কোনো ক্ষেত্রে আপোষ করাটাকে তিনি সেই ব্যক্তিত্বকে খাটো করার শামিল বলেই ভাবতেন। এমনকি ক্ষমতার উপর থেকে তার কঠোর নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছিল তখনও হাসিনা মনে করতেন তার পারিবারিক ঐতিহ্য এবং নিজের অনুগত কট্টর সমর্থকরাই কোনো বিষয়ে আপোষ করা বা ছাড় দেয়া থেকে তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ক্ষমতা থেকে শেখ হাসিনার লজ্জাজনক বিদায় ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এই ঘটনা তার নিজের হাতেই তৈরি করা। সর্বাত্মক ক্ষমতার মোহের কারণে তিনি দেশে ও বিদেশে তার মিত্র ও বন্ধুদেরকে হারিয়েছেন। যাদেরকে তিনি নিজের প্রতিপক্ষ হিসেবে ভাবতেন তাদের বিরুদ্ধে তিনি সব সময়ই লেগে থাকতেন। এই কারণেই তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গৃহবন্দী করে রেখেছিলেন। শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী, লেখক ও বুদ্ধিজীবীকে হয় কারাদণ্ড প্রদান অথবা গুম করা হয়েছে। এমনকি তার প্রতি সহানুভূতিশীল যেসব ব্যক্তি সরল বিশ্বাসে তাকে সুপরামর্শ দিতেন তাদেরকেও তিনি নানাভাবে হেনস্থা করতেন। এই কারণে শেখ হাসিনার এই শাসন আমলকে সন্ত্রাসের রাজত্ব হিসেবে অভিহিত করা যেতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একসময় সেই সব দেশের জন্য মডেল হিসেবে বিবেচনা করা হতো যেসব দেশ তাদের প্রতিবেশীদের সাথে প্রতিযোগিতা করে শক্তিশালী হওয়ার চেষ্টা করছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।